আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে পড়বো আমরা দ্বাদশ অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তর সৃজনশীল। দেখো সৃজনশীল 2 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটাকে পড়ি। প্রাপ্তি এবং দীপ্ত। দেখো, প্রাপ্তি এবং দীপ্ত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। প্রাপ্তির বাবা বিদেশি গাড়ি আমদানিকারক। কি বিদেশি গাড়ি আমদানিকারক? প্রাপ্তির বাবা এবছর সর্বোচ্চ করদাতা পুরস্কার পেয়েছেন। কি সর্বোচ্চ করদাতা পুরস্কার পেয়েছেন। দীপ্তির বাবা একটি ব্যাংকের জিএম পদে কর্মরত। দীপ্তির বাবাও প্রতি বছর সরকারকে কর প্রদান করে থাকেন। কি করে থাকেন? সরকারকে কর প্রদান করে থাকেন। এরপর ক নম্বর প্রশ্নটা, কৃষি ও পল্লী উন্নয়নের জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের বার্ষিক ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ন্যূনতম হার কত? কি বলতেছে? দেখো, কৃষি ও পল্লী উন্নয়নের জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ কি, আচ্ছা ব্যাংক আছে এবং বিশেষ আর্থিক প্রতিষ্ঠানসমূহ আছে। বিশেষ আর্থিক প্রতিষ্ঠানসমূহ বলতে কোনগুলো? দেখো, যে বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপর হচ্ছে কি গ্রামীণ ব্যাংক আছে এমন। এবং বার্ষিক, দেখো বলতেছে বার্ষিক ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ন্যূনতম হার কত? তারপরে খ নম্বর, বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতটি ব্যাখ্যা করো। বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ একটা খাত আছে, এই খাতটি কি করতে হচ্ছে? ব্যাখ্যা করতে বলতেছে। দীপ্তর বাবা সরকারকে কোন ধরনের ট্যাক্স দেন? ব্যাখ্যা করো। আচ্ছা, দীপ্তর বাবা কি দীপ্তর বাবা একটি কি ব্যাংকের জিএম পদে কর্মরত। দীপ্তর বাবা প্রতি বছর সরকারকে কি করে থাকে? কর প্রদান করে থাকে দীপ্তর বাবা। তার মানে কি? এটা আয়কর। বলতেছে প্রাপ্তির বাবা সরকারকে যে ট্যাক্স দেন তা সরকারের আয়ের প্রধান উৎস, ব্যাখ্যা করো। এখন আমরা ক নম্বর প্রশ্নের আনসার থেকে দেখি। আচ্ছা, ক নম্বর প্রশ্ন, যে কৃষি ও পল্লী উন্নয়নের জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহে বার্ষিক ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ন্যূনতম হার হচ্ছে মাত্র কত %? 25%। ঠিক আছে, 25%। এরপর বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো কি? শিক্ষা। দেখো, এই শিক্ষা হচ্ছে বাংলাদেশ সরকার ব্যয়ের একটি কি গুরুত্বপূর্ণ খাত। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সাম্প্রতিককালে এ খাতে প্রচুর টাকা কি করতে হচ্ছে? ব্যয় করতে হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, তারপরে কি আছে? কলেজ আছে, মাদ্রাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা বিস্তারের নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি হয়েছে। তো তাহলে দেখো, আমরা বলতেছি বাংলাদেশ সরকার কি গুরুত্বপূর্ণ একটা ব্যয়ের গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত হলো কি? শিক্ষা। এরপর গ নম্বর প্রশ্নটা বলছিলাম যে দীপ্তর বাবা। দেখো, দীপ্তর বাবা যে ঋণ মানে কি দিয়ে থাকে? কর দিয়ে থাকে। এটা হচ্ছে কি কোন করের মধ্যে পড়ে? আচ্ছা, দীপ্তর বাবা একটি ব্যাংকের জিএম পদে কর্মরত। অতএব দীপ্তর বাবা প্রতি বছর যে কর প্রদান করেন তা হচ্ছে আয়কর। এখন আয়কর জিনিসটা কি আমাদের বুঝতে হবে। তো আয়কর বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। কি আয়কর হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় এটা হচ্ছে কি কর বহির্ভূত রাজস্ব, তাই না? কর রাজস্বের মধ্যে পড়ে। এটা হচ্ছে কি কর রাজস্ব। বলতেছে যে জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় বাংলাদেশে দেখো, বাংলাদেশে যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে কি প্রগতিশীল হারে আয়কর প্রদান করা হয়। কি আয়কর প্রদান করা হয়ে থাকে। এখন মনে করো যে একজন মানুষের বাংলাদেশে যে একজনের এক বছরের ইনকাম মনে করো যে কত কোটি? 2 কোটি টাকা অথবা 1 কোটি টাকা। তো এই 1 কোটি টাকায় যদি মনে করো যে 1 কোটি টাকার বেশি হয়, কত বলো? 1 কোটি টাকা যদি বেশি হয় তাহলে কি তাকে প্রগতিশীল হারে বাংলাদেশ সরকারকে কি দিতে হবে? কর প্রদান করতে হবে। বলতেছে যে যাদের করযোগ্য আয় হচ্ছে কি, যাদের করযোগ্য আয় আছে তাদেরকে কি আয়কর দিতে হয়। চাকরিজীবীর আয়, ব্যবসায়িক আয়, পেশাজীবীর আয়, কৃষি আয় নির্দিষ্ট সীমার বেশি হলে এগুলোর উপর আয়কর প্রযোজ্য। আয়কর একটি গুরুত্বপূর্ণ কর দেশের সার্বিক উন্নয়ন এবং নাগরিক এর। দেখো কি বলতেছে, দেশের সার্বিক উন্নয়ন ও নাগরিক দায়িত্ব পালনের জন্য নিয়মিত এবং সঠিকভাবে আয়কর প্রদান করা কি আয়কর প্রদান করা প্রত্যেক সক্ষম নাগরিকের একটা দায়িত্ব। বলতেছে উদ্দীপকের দীপ্তর বাবা একটি ব্যাংকের জিএম, দেখো এজিএম পদে কর্মরত। সেখান থেকে তিনি প্রতি বছর যে আয় করেন তার উপর সরকারকে কি কর প্রদান করা হয় করেন। আর আয়ের উপর যে কর প্রদান করা হয় তাকে আয়কর বলে। অতএব বলা যায় দীপ্তর বাবা সরকারকে আয়কর বা ইনকাম ট্যাক্স দেন। এরপরে ঘ নম্বর প্রশ্নটা, উদ্দীপকে প্রাপ্তির বাবা সরকারের বাণিজ্য শুল্ক প্রদান করেন যা সরকারের কি আয়ের প্রধান উৎস।
সরকারের আয়ের উৎসর মধ্যে বলতেছে যে দেখো প্রাপ্তির বাবা বাংলাদেশ সরকারকে বাণিজ্য শুল্ক প্রদান করেন, যা সরকারের কি আয়ের প্রধান উৎস। বাংলাদেশ সরকারের আয়ের একটি উৎস হচ্ছে কি বাণিজ্য শুল্ক। দেশে আমদানিকৃত দ্রব্যের উপর কি বলতেছে, দেখো বাণিজ্য শুল্ক প্রদান করছে, বলতেছে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কি বাণিজ্য শুল্ক। দেশে আমদানিকৃত দ্রব্যের উপর এবং রপ্তানিকৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে বাণিজ্য শুল্ক বলা হয়। কি তাকে বাণিজ্য শুল্ক বলা হয়। বাণিজ্য শুল্ক সরকারের কর রাজস্বের একটি কি আওতাধীন। বাংলাদেশ সরকারের কর রাজস্বের আওতাধীন। বাংলাদেশ সরকারের রাজস্ব হচ্ছে দুইটা করের, একটা আছে কর রাজস্ব, একটা কর বহির্ভূত রাজস্ব। এটা হচ্ছে কি কর রাজস্বের মধ্যে যে কোনো দেশের আমদানি এবং রপ্তানিকে কেন্দ্র করে সে দেশের কি বৈদেশিক বাণিজ্য কি আবর্তিত হয়। এখন মনে করবে যে তুমি বাংলাদেশের বাইরে থেকে একটা জিনিস কি বাইরের দেশে নিয়ে আসতেছো আমাদের দেশে, তখন কি এই বর্ডারে অথবা কি বিভিন্ন চেকপোস্টে তোমাকে কি ওই ট্যাক্স দিতে হবে অথবা কর দিতে হবে। কর দিয়ে বাংলাদেশে কি ওই জিনিসটা ভিতরে ঢুকাতে পারবা। এটাকে আমরা বলতেছি কি বাণিজ্য মানে মানে কি যে বাণিজ্য শুল্ক। ঠিক আছে, আমাদের প্রয়োজনে আমরা অনেক সময় বাইরের দেশ থেকে আমদানি করি, আবার অনেক দ্রব্য কি করে থাকি রপ্তানি করে থাকি। উভয় ক্ষেত্রে সরকার বাণিজ্য শুল্ক ধার্য করেছে। কি বাংলাদেশ সরকার উভয় ক্ষেত্রে বাণিজ্য শুল্ক ধার্য করেছে। মনে করো বাংলাদেশ আমরা একটা দেশে হচ্ছে কি একটা জিনিস উৎপাদন করলাম, উৎপাদন করার পরে বাইরের দেশে এই জিনিসটা কি করে দেবো রপ্তানি করে দেবো, সেই ক্ষেত্রেও আমাকে কর দেওয়া লাগতেছে। আবার বাইরের দেশ থেকে যখন আমরা একটা জিনিস আমাদের দেশে আমদানি করবো সেক্ষেত্রেও কর দেওয়া লাগতেছে। তো বাংলাদেশ উভয় ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে কি বাণিজ্য শুল্ক প্রদান করেছেন। কেননা বাংলাদেশ সরকার অনেক কাজ দেখো অনেক ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। তবে বাণিজ্য শুল্ক ছাড়াও সরকার আরও উৎস থেকে আয় করে থাকে। তবে সরকার বাণিজ্য শুল্ক ছাড়াও সর্বোচ্চ পরিমাণ আয় করে থাকে। কি বাণিজ্য শুল্ক ছাড়াও সরকার আরও উৎস থেকে আয় করে থাকেন। বলতেছে উদ্দীপকের প্রাপ্তির বাবা বিদেশি গাড়ির আমদানিকারক, তিনি এবছর সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছেন। অতএব প্রাপ্তির বাবা যে কর দেন তা হচ্ছে বাণিজ্য শুল্ক, আর বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কি বাণিজ্য শুল্ক। কাজেই প্রাপ্তির বাবা সরকারকে যে কর দেন তা হচ্ছে সরকারের আয়ের প্রধান উৎস হিসেবে, এতে কি কোনো সন্দেহ নেই। তো এরই মাধ্যমে দেখো যে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন তো আলোচনা করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।